গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাব যাব, আজ একাদশ পর্ব। রেজিস্ট্রি করা চিঠি। লিটন সই করে চিঠি নিল। রেজিস্ট্রি চিঠি তাকে কে পাঠাবে? সাধারণ চিঠি আসে না, আর রেজিস্ট্রি চিঠি। ইংরেজিতে টাইপ করে তার নাম লেখা, হামিদুর রহমান। নিজের নাম অথচ অপরিচিত লাগছে। ভালো নামটা সে ভুলতে বসেছে। চিঠি এসেছে সিঙ্গাপুর থেকে, এটিও অস্বাভাবিক একটা ব্যাপার। জেনারেল ম্যানেজার, মাহিটি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। কে আছে ওখানে? বন্ধুবান্ধবদের কেউ? ভাগ্যবানদের একজন বিদেশে চাকরি করছে, তার সুখ ও আনন্দ পুরনো বন্ধুকে জানাতে চাচ্ছে। সে এই মেসের ঠিকানা জানল কি করে? পিয়ন দাঁড়িয়ে আছে। লিটন বলল, কি ব্যাপার স্যার? বকশিস? লিটন বিস্মিত হয়ে বলল, বকশিস কেন? সে কি এতই হতভাগ্য যে বিদেশ থেকে একটা চিঠি আসার জন্য বকশিস দিতে হবে? যান ভাই, বকশিস টকশিস নেই। পিয়ন বিমর্ষ মুখে চলে যাচ্ছে। টাকা থাকলে 5টা টাকা দিয়ে দেয়া যেত, টাকা নেই। লিটন খিচুড়ি বসিয়ে দিল, চাল ডালের খিচুড়ি। আনাজপাতি থাকলে দিয়ে দেয়া যেত, কিচ্ছু নেই। চিঠিটা বিছানায় পড়ে আছে, থাকুক পড়ে। বন্ধুর চিঠি পড়ার কোনো আগ্রহ সে এই মুহূর্তে অনুভব করছে না। তার মনটা খুব খারাপ। শম্পার শরীর ভালো না, গা দিয়ে গুটির মতো বের হয়েছে, সম্ভবত হাম। বড়দের হাম হওয়া খুব কষ্টের। বেচারি কষ্টের মধ্যে পড়েছে, অথচ সে কিছু করতে পারছে না। সে রোজই সন্ধ্যার পর যাচ্ছে, 10টা সাড়ে 10টা পর্যন্ত থেকে চলে আসছে। তাকে ভদ্রতা করেও কেউ বলছে না, জামাই আজ থেকে যাও। শম্পাকে এখন পর্যন্ত ডাক্তার দেখানো হয়নি। এমন কষ্টে মানুষ পড়ে। দুপুরে খাওয়া দাওয়ার পর লিটন চিঠি খুলে পড়ল। জন স্মিথ জুনিয়র নামে এক ভদ্রলোক তাকে জানাচ্ছেন যে মাহিটি কনস্ট্রাকশন কোম্পানির সিঙ্গাপুর শাখার এক্সিকিউটিভ অফিসার প্রোডাকশন শাখায় তাকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। 3 বছর মেয়াদী এই নিয়োগ, পরবর্তী এক্সটেনশন কোম্পানি শর্তে আলোচনা সাপেক্ষ। মাসিক বেতন 7,000 সিঙ্গাপুরি ডলার, ফ্রি ফার্নিশড কোয়ার্টার, ফ্রি মেডিকেল। তাকে অতি দ্রুত সিঙ্গাপুর অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। ঢাকায় মতিঝিলে কোম্পানির একটা অস্থায়ী অফিসের ঠিকানা দেয়া হয়েছে। এই ঠিকানায় যোগাযোগ করলে তারা তাকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। এর মানে কি? কেউ কি রসিকতা করছে? এপ্রিল ফুল জাতীয় কিছু? কিংবা কোনো দুষ্ট লোক টাকা কামানোর ফন্দি করছে? সব অভাবী যুবকদের এই জাতীয় চিঠি পাঠিয়েছে। চিঠি পেয়ে আনন্দে আত্মহারা হবে, মতিঝিল অফিসে ছুটে যাবে। সেই অফিসের একজন বলবে, আমরা সব খবরাখবর আনিয়ে দিচ্ছি, তার খরচ বাবদ $100 লাগবে। আমাদের অফিসে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মের দাম $3। 7 দিনে রমরমা ব্যবসার পর কোম্পানি ডুব মারবে। আরেকটা ব্যাপার হতে পারে, হয়তো তার মাথা খারাপ হয়ে গেছে। কোনো চিঠি তার নামে আসেনি, পুরোটাই সে কল্পনায় দেখছে। মতিঝিলের যে অফিসের ঠিকানা আছে সেখানে গিয়ে খোঁজ নেওয়া যায়। 2টা বাজে। অফিস কি বন্ধ হয়ে গেছে না খোলা? 4টা পর্যন্ত অফিস খোলা থাকলে অফিসে পৌঁছানো যাবে, কারণ তাকে যেতে হবে হেঁটে হেঁটে। লিটন কাপড় পরল। অফিস খোলাই ছিল। বয়স্ক একজন ভদ্রলোক তার ঘর বন্ধ করে চলে যাচ্ছিলেন। লিটন তার চিঠিটা ভদ্রলোকের হাতে দিল। তিনি চিঠি খুলেই বললেন, ও আপনি? আপনার নামে ফ্যাক্স এসেছে আমাদের কাছে। আমাদের কাছ থেকে কি ধরনের অ্যাসিস্ট্যান্স চাচ্ছেন? লিটন কি বলবে বুঝতে পারছে না। ভদ্রলোক বলল, আপনার হাতে তো এখনো দিন 15 সময় আছে, এর মধ্যে গোছগাছ করে নিন। লিটন অস্পষ্ট গলায় বলল, ও আচ্ছা। আপনার টিকিট সিঙ্গাপুর এয়ারলাইন্সে, পিটিএ, আমরা আনিয়ে রাখব। লিটন আবারও বলল, জি আচ্ছা। কেন সে জি আচ্ছা বলছে তা নিজেও বুঝতে পারছে না। কাল তো অফিস ছুটি, আপনি পরশু সকালের দিকে চলে আসুন। লিটন আবার বলল, জি আচ্ছা। আপনার ভাগ্যটা খুব ভালো,
মাল্টিন্যাশনাল কোম্পানি, পৃথিবী জুড়ে এদের শাখা। লিটন ক্ষীণ গলায় বলল, চাকরিটা কি আমি সত্যি পেয়েছি? ভদ্রলোক অবাক হয়ে তাকালেন। লিটন কুণ্ঠিত মুখে বলল, ঠিক বিশ্বাস হচ্ছে না। ভদ্রলোক হেসে ফেললেন। পরশু আসুন। বিশ্বাস না হবার কি আছে? আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এইসব কোম্পানি যে শুধু শুধু চাকরি দিচ্ছে তা তো না। বাংলাদেশে তারা কোটি কোটি টাকার কাজ করছে। এসব কাজের একটা শর্ত আছে, এদেশের কিছু ছেলে মেয়েকে চাকরি দিতে হবে। এইসব শর্ত তারা মানে না, কালে ভদ্রে মানে। আপনার স্ট্রং রিকমেন্ডেশন ছিল, পেয়ে গেছেন। পরশু আসব? জি, পরশু আসুন। আপনার পাসপোর্ট আছে তো? লিটনের পাসপোর্ট আছে। সেই পাসপোর্টে কি কাজ হবে? সেখানে মালয়েশিয়ার একটা মিথ্যা ভিসা আছে। পাসপোর্ট না থাকলে অসুবিধা নেই, 24 ঘন্টায় পাসপোর্ট পাওয়া যায়। সিঙ্গাপুরে আপনি একা যাবেন না ফ্যামিলি নিয়ে? ফ্যামিলি নিয়ে যাব। সব পার্টিকুলার্স নিয়ে আসবেন, আমি ফ্যাক্স করে দেব, কোনো সমস্যা হবে না। জি আচ্ছা। লিটন রাত 9টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাঁটল। সব কেমন অদ্ভুত লাগছে। শম্পাকে কি ব্যাপারটা জানানো উচিত না? উচিত হবে না। পরে দেখা যাবে মালয়েশিয়ার ভিসার মতো ফলস অ্যাপয়েন্টমেন্ট লেটার। পরশুর আগে কিছু জানা যাবে না। বেছে বেছে কিনা কালই ছুটি পড়ে গেল। আচ্ছা, পুরো ব্যাপারটা তো সত্যি হতেও পারে। সে কত অসংখ্য মানুষকে চাকরির কথা বলেছে, তাদের কেউ একজন দয়াপরবশ হয়ে সুপারিশ করেছে। পুরোটাই ভাগ্য। কথায় আছে না, পাথর চাপা ভাগ্য? তারটাও তাই ছিল। হঠাৎ পাথর সরে গেছে। হাসানের সঙ্গে কথা বললে হয়, ওকে চিঠিটা দেখানো যেতে পারে। না, তাও ঠিক হবে না। হাসান মন খারাপ করবে। বেচারার মন খারাপ করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আজ সারা রাত রাস্তায় হাঁটলে কেমন হয়? পকেটের চিঠিটার একটা ফটোকপি করিয়ে রাখা দরকার, যদি হারিয়ে যায়। একটা না, কয়েকটা ফটোকপি করানো দরকার। পুরো ব্যাপারটা সত্যি হলে সামনে বিরাট ঝামেলা। শম্পার পাসপোর্ট, কাপড় চোপড় বানানো। সিঙ্গাপুর দেশটা কেমন? শীতকালে বরফ পড়ে। বরফ পড়া তার দেখার খুব শখ ছিল। এই শখটা বোধহয় এবার মিটবে। লিটন চায়ের স্টলে ঢুকল। তার পকেটে একটি টাকাও নেই। না থাকুক, 1 কাপ চা খেয়ে সে যদি বলে, ভাই ভুলে মানিব্যাগ ফেলে এসেছি, আপনাকে টাকাটা কাল দিয়ে যাব, তাহলে দোকানদার নিশ্চয়ই তাকে ধরে জেলে ঢুকিয়ে দেবে না? মানুষ এখনো এত নিচে নামেনি। মানুষের মনে মমতা, করুণা, দয়া এখনো আছে। চা খেয়ে সে যাবে আজিমপুর গোরস্থানে, বাবার কবর জিয়ারত করবে। কতদিন হয়েছে যাওয়া হয় না। কবরের চিহ্ন এখন আর নিশ্চয়ই নেই। না থাকুক। লিটন চায়ে চুমুক দিচ্ছে। এরা তো চা খুব ভালো বানায়, অপূর্ব লাগছে। আরেক কাপ চা কি খাবে? 1 কাপ চায়ের দাম বাকি রাখা আর 2 কাপ চায়ের দাম বাকি রাখা তো একই ব্যাপার। কর্মহীন লোক নানান কাজে নিজেকে ব্যস্ত রাখে। মতিন উদ্দিনের বেলায় এই কথাটি সর্বাংশে সত্য। তিনি নানান কাজে প্রায়ই ব্যতিব্যস্ত থাকেন। তাকে দেখে মনে হতে পারে, এমন কাজের একজন মানুষ নিজের সংসার কেন চালাতে পারছেন না। তার অনেক কর্মকাণ্ডের একটি হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে প্রবন্ধ রচনা। তিনি তার প্রবন্ধগুলো দেশের সবকটি দৈনিকে নিয়মিত পাঠান। এখন পর্যন্ত তার কোনো প্রবন্ধ প্রকাশিত হয়নি, তবে সম্পাদকের কাছে লেখা 2টি চিঠি ছাপা হয়েছে, একটি দৈনিক বাংলায় এবং একটি সংবাদে। তিনি পত্রিকার কাটিং ফাইল করে রেখেছেন। আজও তিনি খুব ব্যস্ত। তিনি দীর্ঘ প্রবন্ধ শুরু করেছেন। এটি রাজনৈতিক প্রবন্ধ নয়, তবে শিক্ষামূলক প্রবন্ধ। প্রবন্ধের নাম নারী জাগরণের প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা। শিরোনামটি তার তেমন পছন্দ হচ্ছে না। 1, 2, 3 করে নম্বর দেয়া আরও 3টি শিরোনাম তার খাতার উপর লেখা। প্রবন্ধ শেষ হবার পর ঠিক করবেন কোন শিরোনামটা শেষ পর্যন্ত যাবে। বাকি 3 শিরোনাম হচ্ছে আমার চক্ষে নারী, বেগম রোকেয়া থেকে মাদার তেরেসা এবং হে নারী।
এখন রাত বাজছে 8:30। টিভিতে বাংলা খবর শেষ হয়ে গেছে। নৃত্যের তালে তালে নামে নাচের একটা অনুষ্ঠান হচ্ছে। মতিন উদ্দিন টিভির সামনেই বসে আছেন, তবে টিভি দেখছেন না বা শুনছেনও না। টিভির সাউন্ড অফ করে দেয়া আছে। টিভির বাংলা সংবাদ মতিন উদ্দিন সাহেব সবসময় শোনেন। কর্মহীন লোকেরা দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে ভালোবাসে এবং এটাকে তার প্রধান দায়িত্বের একটি বলে মনে করে। মতিন উদ্দিন সাহেব শুধু যে টিভির সংবাদ শোনেন তা না, বিবিসি এবং ভয়েস অব আমেরিকাও শোনেন। আগে রেডিও পিকিংয়ের এক্সটার্নাল সার্ভিস শুনতেন, ইদানিং শোনেন না, কারণ তারা বাংলাদেশ সম্পর্কে খবর দেয়া বন্ধ করে দিয়েছে। বেছে বেছে আজকের দিনটাতেই মতিন উদ্দিন টিভির খবর শুনলেন না। নারী বিষয়ক প্রবন্ধে অতিরিক্ত মনোযোগ দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটল। আজ টিভি শুনলে তিনি বড় রকমের বিস্ময়ে অভিভূত হতেন, কারণ আজ এসএসসির রেজাল্ট হয়েছে। টিভিতে তার মেজ কন্যা নাদিয়া মেহজাবিনের নাম বলা হয়েছে। আদর্শ বালিকা বিদ্যালয় থেকে নাদিয়া মেহজাবিন 8টি লেটার নিয়ে বিজ্ঞান বিভাগের ছেলে ও মেয়ে সবার মধ্যে প্রথম হয়েছে। রাত 10টায় সুরাইয়ার স্বামীর ঘরে ঢুকলেন। মতিন উদ্দিন বিরক্ত গলায় বললেন, এখন ভাত খাবো না, পরে খাবো, তোমরা খেয়ে নাও। আমি যখন লেখালেখির কোনো কাজে ব্যস্ত থাকি তখন আমাকে খাওয়া দাওয়ার মতো তুচ্ছ ব্যাপার নিয়ে বিরক্ত করবে না। এই কথাটা কতবার বলতে হবে? সুরাইয়া বললেন, আজ এসএসসির রেজাল্ট হয়েছে, 8টার বাংলা সংবাদে বলেছে। মতিন উদ্দিন স্ত্রীর কথার সঙ্গে সঙ্গে ফোঁপানির শব্দ শুনলেন। তাকিয়ে দেখলেন দরজা ধরে নাদিয়া দাঁড়িয়ে আছে। সে ফোঁপাচ্ছে এবং তার চোখ দিয়ে সমানে পানি পড়ছে। মেয়েদের চরিত্রের এই দুর্বলতায় তিনি খুবই বিরক্ত হলেন। মাত্র টিভিতে রেজাল্ট ডিক্লেয়ার করেছে, পাশ ফেল জানতে জানতে আরো 2 দিন। এর মধ্যেই নাকের জলে চোখের জলে একাকার। তার রাগ উঠে গেল। তিনি প্রবন্ধের স্বার্থে রাগ সামলাবার চেষ্টা করলেন। মাথায় রাগ নিয়ে বিশ্লেষণধর্মী জটিল প্রবন্ধ লেখা যায় না। মতিন উদ্দিন গম্ভীর গলায় বললেন, এই গাধা মেয়েটা কাঁদছে কেন? সুরাইয়া নিজেও কাঁদো কাঁদো গলায় বললেন, তোমার মেয়ে ফার্স্ট হয়েছে, 8টা লেটার পেয়েছে। কি বললে? ওদের স্কুলের হেডমিস্ট্রেস এসেছেন মিষ্টি নিয়ে, স্কুল থেকে 2জন টিচারও এসেছেন। নাদিয়া ফার্স্ট হয়েছে? কি বলছে এসব? সে ফার্স্ট হবে কিসের জন্যে? সুরাইয়া আবার সত্যি সত্যি কেঁদে ফেলে বললেন, আমারও বিশ্বাস হয় না। তুমি নিজে একটু হেডমিস্ট্রেসের সঙ্গে কথা বলো না, আমার কেমন যেন মাথা ঘুরছে। ওনাদের চাটা দাও, আমি যাচ্ছি। ফলস নিউজ হতে পারে, হয়তো নাদিয়ার নামে নাম একটা মেয়ে ফার্স্ট হয়েছে, ওই বেকুব হেডমিস্ট্রেস মনে করেছে তোমার মেয়ে। টিভিতে ওদের স্কুলের নামও বলেছে। বাংলাদেশ টিভির নিউজের কোনো মূল্য আছে? মূল্য থাকলে আমরা ব্যাটারি পুড়িয়ে বিবিসি ভয়েস অব আমেরিকা শুনি। পাঞ্জাবিটাতে ইস্ত্রি দিয়ে $2 দিয়ে দাও, আমি দেখছি ব্যাপারটা কি। অল্পতে অস্থির হয়েও না, অস্থির হওয়ার মতো কিছু হয় নাই, বোঝাই যাচ্ছে ফলস নিউজ। রাত 11টার মধ্যে মতিন উদ্দিন জেনে গেলেন ঘটনা সত্যি। মিষ্টি নিয়ে নাদিয়ার বড় ফুপু চলে এসেছেন। নাদিয়ার স্কুলের কিছু বান্ধবী এসেছে, আশেপাশের বাসার কিছু মহিলা এসেছেন, সব কটা পত্রিকা অফিস থেকে লোক এসেছে। বাবা মা দুপাশে, মেয়ে মাঝখানে, এইভাবে ছবি তোলা হবে। মতিন উদ্দিন রাজি হলেন না। তিনি বিনীত গলায় বললেন, ভাই, আমি আমার মেয়ের পড়াশোনার ব্যাপারে কিছুই জানি না, ওদের দিকে কোনোদিন ভালো মতো লক্ষ্যও করিনি। আজ যদি মেয়েকে সাথে নিয়ে ছবি তুলে পত্রিকায় ছাপতে দিই সেটা খুবই অন্যায় হবে। মেয়ে তার মাকে নিয়ে ছবি তুলুক, সেটাই হবে ঠিক এবং শোভন। মতিন সাহেব কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হলেন। মেয়ের জন্য কোনো একটা উপহার কিনতে ইচ্ছা করছে। এত রাতে দোকানপাট সব বন্ধ থাকার কথা, তারপরেও চেষ্টা করে দেখা। কিছু কিছু দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে। একটা ভালো হাত ঘড়ি কি পাওয়া যাবে? মেয়েটা ঘড়ি ছাড়া পরীক্ষা দিয়েছে। পরীক্ষার শেষ পর্যায়ে তিনি ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। পরীক্ষার জন্য ঘড়িটা প্রয়োজনীয় ছিল, কিন্তু এই মেয়ে মুখ ফুটে তা বলেনি। ভালো একটা ঘড়ির দাম কত পড়বে কে জানে।
তার কাছে এত টাকা নেই। টাকা যা ছিল সঙ্গে নিয়ে এসেছেন। 600-700 বেশি হবে না। এই টাকায় ভালো ঘড়ি হয় না। একটা কলম কিনে দেয়া যায়। কলমটা নিশ্চয়ই সে খুব যত্ন করে রাখবে। তার ছেলেমেয়েরা যখন বড় হবে তখন তাদেরকে সে কলমটা দেখিয়ে বলবে, আমার বাবা কিনে দিয়েছিলেন যেদিন আমাদের এসএসসি রেজাল্ট হলো সেই রাতে। শাড়ি কাপড়ের একটা দোকান খোলা পাওয়া গেল। মতিনুদ্দিন মেয়ের জন্য একটা শাড়ি কিনে ফেললেন। 650 টাকা দাম, হাফ সিল্ক। শাড়ির রং গাঢ় কমলা। রংটা মতিনুদ্দিনের খুবই পছন্দ হলো। তিনি ইতস্তত করে বললেন, আমার মেয়ে শ্যামলা, এই শাড়িটাতে তাকে মানাবে তো? দোকানি প্যাক করতে করতে বলল, একটা পেতনিকে যদি এই শাড়ি পরিয়ে দেন তাকে লাগবে রাজকুমারীর মতো। আরও 10টা দোকান দেখে শুনে কিনতে পারতেন, কিন্তু জিনিসটা তার আজই দরকার। বললেন, আমার মেয়ের জন্য উপহার। ওর এসএসসির রেজাল্ট হয়েছে। ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হয়েছে বিজ্ঞান গ্রুপে। লেটার পেয়েছে 8টা। কাল সব পত্রিকায় তার ছবি দেখবেন। নাদিয়া মেহজাবিন। মেহজাবিন শব্দের অর্থ হল চাঁদ কপালি। আরবিতে মেয়ে হচ্ছে চন্দ্র, জাবিন হচ্ছে কপাল। আসলে আমার মেয়েটা চাঁদ কপালি। দোকানদার সত্যিকার অর্থেই বিস্মিত হল। আপনার মেয়ে? জি ভাই সাহেব, আমার মেজ কন্যা নাদিয়া মেহজাবিন। দোকানদার ড্রয়ার খুলে 100 টাকা ফেরত দিল। শাড়ির দাম পড়ল 550 টাকা। মতিনুদ্দিন দোকানদারের ভদ্রতায় মোহিত হলেন। তার চোখে পানি এসে গেল। ঘরে অনেক রকম খাবার ছিল। নাদিয়ার ফুপু হোটেল থেকে রোস্ট পোলাও আনিয়েছেন। মতিনুদ্দিন কিছুই খেতে পারলেন না। যাই খান ঘাসের মতো লাগে। তার খুব ইচ্ছা ছিল মেয়ের সঙ্গে খানিক গল্পগুজব করেন, তাও করতে পারলেন না। মেয়ে তার সামনেই আসে না। নিজ থেকে মেয়েকে ডেকে গল্প করা তার স্বভাব বিরুদ্ধ। রাতে যথাসময়ে শুতে গেলেন। সুরাইয়া বললেন তিনি আজ নাদিয়ার সঙ্গে ঘুমোবেন। এটাও তার মনোকষ্টের কারণ হল। তিনি ভেবেছিলেন স্ত্রীর সঙ্গে শুয়ে শুয়ে মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন। তা হল না। না হলে আর কি করা। মেয়ের শাড়ি কি পছন্দ হয়েছে? হয়েছে বোধ হয়, কিছু তো বলল না। নতুন শাড়ি পরে সালাম করল না। শুধু পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হলে তো হবে না, আদব কায়দা তো শিখতে হবে। ফার্স্ট সেকেন্ড হওয়া কঠিন কিছু না, আদব কায়দায় দুরস্ত হওয়া কঠিন। শাড়ি পরতে বলেছিলাম, তার নাকি লজ্জা লাগবে। পরে আসতে বলবো? না থাক, যন্ত্রণা ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। মতিনুদ্দিন চোখ বন্ধ করে শুয়ে আছেন। তিনি নিশ্চিত আজ রাতে তার এক ফোঁটা ঘুম হবে না। বুকও কেমন যেন ধড়ফড় করছে। হার্ট অ্যাটাক হবে না তো? হার্ট অ্যাটাক হয়ে মরে থাকলেও কেউ কিচ্ছু টের পাবে না। এটা হচ্ছে কপাল। সংসারে থেকেও সন্ন্যাসী। মতিনুদ্দিন তার প্রবন্ধ নিয়ে ভাবতে চেষ্টা করলেন। মাথায় কিচ্ছু আসছে না। চিন্তা ভাবনা সব এলোমেলো হয়ে গেছে। নজরুলের সেই কবিতাটা জানো কি? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবিতাটা ঠিক না। বেশিরভাগই নারী করে, পুরুষ করে সামান্যই। তাকে দিয়েই এর প্রমাণ। তিনি কিছুই করতে পারেননি। মতিনুদ্দিনের পানির পিপাসা পেয়ে গেল। তিনি বাতি জ্বালালেন। আজ ঘরে পানি রাখা হয়নি, ভুলে গেছে। পানির জন্য যেতে হবে রান্নাঘরে। তিনি দরজা খুলে রান্নাঘরের দিকে রওনা হলেন। নাদিয়ার ঘরে বাতি জ্বলছে। মা মেয়ের হাসির গল্প শোনা যাচ্ছে। এই হাসিতে তিনি যুক্ত হতে পারছেন না। আশ্চর্য। আচ্ছা, তিতলিকে কি খবর দেয়া হয়েছে? তার শ্বশুরবাড়িতে কেউ কি একটা টেলিফোন করেনি? করেনি নিশ্চয়ই। করলে ওরা চলে আসত। খবর না দেওয়ার মধ্যেও আনন্দ আছে। তিতলির শ্বশুরবাড়ির লোকজন ভোরবেলা খবরের কাগজ পড়ে সংবাদ জানবে, এর আনন্দ তো কম না। মতিনুদ্দিন পরপর 2 গ্লাস পানি খেলেন। তার পিপাসা মিটল না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, যতই পানি খাচ্ছেন পিপাসা ততই বাড়ছে। তিনি আরেক গ্লাস পানি হাতে বারান্দায় এসে বসলেন। ঘুম যখন হবেই না, বারান্দায় বসে থাকা যাক।
আবারও নাদিয়ার হাসি শোনা যাচ্ছে। মা মেয়ে কি নিয়ে এত হাসাহাসি করছে? দরজায় টোকা দিয়ে তাদের কি বলবেন, এই তোমরা বাইরে চলে এসো, সবাই মিলে একসঙ্গে গল্প করি? না, থাক, তারা আসবে, মুখ গম্ভীর করে বসে থাকবে, এর চেয়ে মা মেয়ে গল্প করুক। সুরাইয়ার জন্য একটা শাড়ি কিনে আনলে হতো, কাগজে লিখে দিতেন মাতা শ্রেষ্ঠাকে সামান্য উপহার, ইতি মতিনুদ্দিন। না, সেটাও ঠিক হতো না, বাড়াবাড়ি হতো। কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি করা উচিত না। বাড়াবাড়ি করার কারণে বড় বড় জাতি ধ্বংস হয়ে গেছে। তার চেয়ে বরং মনে মনে নারী জাগরণ বিষয়ক প্রবন্ধটার খসড়া করে ফেলা যাক। শুরুটা ইন্টারেস্টিং হওয়া দরকার। পড়তে গিয়ে পাঠক ভাববে গল্প পড়ছে। গল্পের লোভ দেখিয়ে তাকে জটিল প্রবন্ধে ঢুকিয়ে দেয়া হবে। শুরুটা এরকম করলে কেমন হয়? ঘুঘু ডাকা ছায়া ঢাকা ছোট্ট সুন্দর সবুজ গ্রাম, গ্রামের নাম পায়রাবন্দ। সেই গ্রামের একটি শিশু, নাম তার রোকেয়া। নাদিয়ার ঘর থেকে আবারও হাসির শব্দ আসছে। মতিনুদ্দিন উঁচু গলায় বললেন, তোমরা একটু আস্তে হাসাহাসি করো, মানুষকে ঘুমোতে দেবে না। হাসির শব্দ থেমে গেল। মতিন সাহেবের মনটা খারাপ হয়ে গেল। হাসাহাসি করছিল, করত, তিনি কেন ধমক দিলেন? সারা জীবন তিনি কি শুধু ভুলই করে যাবেন? তার চোখে পানি এসে গেল। কেউ সেই পানি দেখল না। শওকতের অভ্যাস হচ্ছে ভোরবেলা 2টা খবরের কাগজ নিয়ে চা খেতে বসা। নাস্তাটা জরুরি না, খবরের কাগজ পড়াটা জরুরি। তিতলি সেই সময় তার সামনেই থাকে, তবে সে নাস্তা খায় না। সঙ্গ দেবার জন্য যে বসে তাও না, নিজ থেকে একটি কথাও বলে না। শওকত কিছু জিজ্ঞেস করলে জবাব দেয়, সেই জবাবও অত্যন্ত সংক্ষিপ্ত। মানুষের অভ্যস্ত হবার ক্ষমতা অসাধারণ। শওকত মনে হচ্ছে এই ব্যাপারটায় অভ্যস্ত হয়ে গিয়েছে। আজ শওকত খবরের কাগজ তিতলির দিকে বাড়িয়ে দিল, বিস্মিত গলায় বলল, নাদিয়ার ছবি ছাপা হয়েছে। তিতলি কিছু বলল না, সে তার চায়ের কাপে চা ঢালছে। তাকে কোনো প্রশ্ন করা হয়নি, কাজেই জবাব দেবার কিছু নেই। শওকত বলল, কি ব্যাপার, তুমি এই খবর পেয়েছ? পেয়েছি। কখন পেয়েছ? কাল রাতে। রাতে মানে কটার সময়? 11টার সময় নাদিয়া টেলিফোন করেছিল। আমি তো তখন বাড়িতেই ছিলাম, আমাকে কিছু বলনি কেন? বলার কি আছে? এত বড় একটা খবর তুমি আমাকে জানাবে না? এখন তো জানলেই। তার মানে এই দাঁড়াচ্ছে যে তুমি নিজে থেকে আমাকে কিছু বলবে না। তিতলি জবাব দিল না, চায়ের কাপে চুমুক দিতে লাগল। শওকত বিরক্ত মুখে বলল, তুমি যা করছো তা যে ছেলে মানুষই তা কি বুঝতে পারছ? তিতলি এই প্রশ্নেরও জবাব দিল না। শওকত ঠান্ডা গলায় বলল, তুমি যা করছো তা হচ্ছে হাস্যকর ছেলে মানুষই। যখন ছেলে মানুষিটা শুরু করেছিলে, আমি তোমাকে বাধা দিইনি। আমার ধারণা ছিল বাধা দিলে এটা আরও বাড়বে। আমি ভেবেছি সময়ে সব ঠিক হয়ে যাবে। এখন দেখছি ঠিক হচ্ছে না। কি করবে এখন? শোনো তিতলি, আমার ধৈর্য অপরিসীম। আমি তোমাকে আরও সময় দেব। 2 বছর, 3 বছর, 4 বছর, কোনো অসুবিধা নেই। আমি দেখতে চাই এক সময় তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। যদি কোনোদিনই ভুল বুঝতে না পারি? তুমি তো বোকা মেয়ে না, বুদ্ধিমতী মেয়ে। আমি নিশ্চিত তুমি ভুল বুঝতে পারবে। তখন আমরা জীবন শুরু করব, আর সে জীবন অবশ্যই আনন্দময় হবে। আনন্দময় হলেই তো ভালো। ওই ভদ্রলোকের সঙ্গে কি তোমার এর মধ্যে দেখা হয়েছে? না। টেলিফোনে কথা হয়েছে? না। শোনো তিতলি, আমি চাচ্ছি ভদ্রলোকের সঙ্গে তোমার দেখা হোক, কথা হোক। কেন চাচ্ছ? আমার ধারণা ভদ্রলোকের সঙ্গে তোমার যদি 2-1 বার দেখা হয়, তুমি তোমার ভুল আরও দ্রুত বুঝতে পারবে। এক কাজ করা যাক, আমি ভদ্রলোককে বাসা একদিন খেতে বলি। কোনো প্রয়োজন নেই। তোমার অস্বস্তি বোধ করার কিছু নেই। আমি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করব। তিতলি চুপ করে আছে, তার দৃষ্টি চায়ের কাপের দিকে।
শওকত দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তিতলি ঠিক তার সামনে বসা। নতুন বউরা শ্বশুরবাড়িতে এসে শুরুর কিছুটা দিন ঘোমটা দিয়ে থাকে। তার মাথায়ও ঘোমটা। লাল পাড়ের কালো শাড়িতে তাকে অদ্ভুত সুন্দর লাগছে। দেবী প্রতিমার মতো মেয়েটির চোখ মুখ শক্ত করে বসে আছে। শওকত নিশ্চিত জানে এই শক্ত মুখ একদিন কোমল হবে। সেই একদিনটা কবে এটাই সে জানে না। তিতলি, হ্যাঁ, আমি আশেপাশে থাকলে তোমার কি অসহ্য লাগে? না। আমি আশেপাশে থাকলে তোমার মুখ শক্ত হয়ে থাকে তো, এই জন্য জিজ্ঞেস করছি। নাদিয়াকে কংগ্রেচুলেট করতে যাবে না? যাব। আমি সঙ্গে গেলে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই, তবে আমি একাই যেতে চাই। ব্যাপারটা খুব অশোভন হবে না? তুমি আমার সঙ্গে কি ধরনের ব্যবহার করছো সেটা তো তোমাদের বাড়ির কেউ জানে না। সবাই জানে আমরা খুব সুখে আছি, আনন্দে আছি। সেটা জানাই তো ভালো। হ্যাঁ, তাদের জন্য তো ভালো তো বটেই। তাদের সেই ভালোতে যেন খুঁত না থাকে সেই চেষ্টা তো আমাদের করা উচিত। তোমার পক্ষ থেকে কিছু অভিনয় দরকার। কাজী হাসি মুখে আমার সঙ্গে চলো। আচ্ছা, আরেকটা কথা, তুমি তো জানোই আমি পিএইচডি করতে বাইরে যাচ্ছি। যাবে আমার সঙ্গে? তোমার ইচ্ছা। অর্থাৎ তোমার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা নেই? না। সেক্ষেত্রে আমার মনে হয় তোমার না যাওয়াই ভালো। এখানেও থাকতে পারো, ইচ্ছে করলে তোমার মা বাবার সঙ্গে থাকতে পারো। আমি এখানেই থাকব। বেশ তো, থাকবে। যদি এর মধ্যে তোমার ইচ্ছে করে আমার কাছে যেতে, চিঠি দিলে আমি টিকিট পাঠাবো, তুমি চলে আসবে। আচ্ছা। তোমার সব কথাই তো এই পর্যন্ত শুনে আসছি। এখন কি তুমি আমার একটা কথা শুনবে? কথাটা হচ্ছে, চলো আমার সঙ্গে দুজন মিলে আমরা কোনো সুন্দর জায়গা থেকে ঘুরে আসি। ধরো নেপাল। সুন্দর দৃশ্যের পাশে থাকলে মন সুন্দর হয়, পুরনো অসুন্দর ধুয়ে মুছে যায়। যাবে? তুমি বললে যাব। ভেরি গুড। তোমার নাস্তা তো খাওয়া হয়েছে, আমি কি এখন উঠতে পারি? শওকত ক্লান্ত গলায় বলল, পারো। তার মেজাজ খুবই খারাপ হয়েছে। সে অনেক চেষ্টা করেও মেজাজ ঠিক রাখতে পারছে না। মনে হচ্ছে সে সমস্যাটা সামলাতে পারছে না। ভবিষ্যতেও পারবে কিনা বুঝতে পারছে না। হাসান নামের ওই ভদ্রলোকের সঙ্গে তার কি দেখা করা উচিত? তার সমস্যা মেটানোর জন্য ভদ্রলোকের সাহায্য প্রার্থনা করাটা কি ঠিক হবে? ভদ্রলোকই সাহায্য করবেন? মনে হয় করবেন। যে কোনো বিবেকবান মানুষেরই সাহায্য করা উচিত। তিতলিকে না জানিয়ে ভদ্রলোককে নিমন্ত্রণ করে নিয়ে এলে কেমন হয়? সহজ স্বাভাবিকভাবে সবাই মিলে কিছুক্ষণ গল্পগুজব। ক্ষতি কি? তিতলি। তিতলি এসে দাঁড়ালো, কিছু বলল না। শওকত বলল, আচ্ছা যাও, এমনি ডেকেছিলাম। ও আচ্ছা, শোনো, নাদিয়ার ইন্টারভিউটা পড়েছ? না। পড়নি কেন? নাকি প্রতিজ্ঞা করেছ আমার কেনা খবরের কাগজও পড়বে না? আমি কোনো প্রতিজ্ঞা করিনি। পড়ে দেখো, ভালো লাগবে। তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার প্রিয় মানুষকে, সে তোমার নাম বলেছে। ও আচ্ছা। তোমাকে খুব সুন্দর লাগছে তিতলি। থ্যাংক ইউ। তুমি কি আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে? খুব ছোট্ট অনুরোধ। কি অনুরোধ? হাসলে তোমাকে কেমন দেখায় আমি জানি না, একটু হাসো, আমি দেখি। এত বড় একটা খুশির খবর পেয়েছ, তোমার এমনিতেই তো হাসা উচিত। উচিত কাজ কি মানুষ সবসময় করতে পারে? না, উচিত কাজ মানুষ সবসময় করতে পারে না। মানুষ বরং অনুচিত কাজটাই সবসময় করে। আমাকে বিয়ে করাটা ছিল খুবই অনুচিত কাজ, সেই কাজটা তুমি করেছ। বিয়ের পর পুরনো সমস্যা ভুলে গিয়ে স্বাভাবিক হওয়াটা ছিল উচিত কাজ। তুমি করছো উল্টোটা। দাঁড়িয়েছ কেন? বসো, কথা বলি। তিতলি বসল। শওকত ক্লান্ত গলায় বলল, একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমার কাছ থেকে মুক্তি চাও? চুপ করে থেকো না, বলো হ্যাঁ বা না। মুক্তি চাইলে পাবো? তিতলি তাকিয়ে আছে, তার চোখে পলক পড়ছে না। শওকত চুপ করে রইল।
তিতলির প্রশ্নের কোনো জবাব দিল না। সম্ভবত জবাব তার জানা নেই। ইংরেজিতে লেখা একটি ছোট্ট চিঠি, যার বঙ্গানুবাদ মোটামুটি এই রকম: প্রিয় হাসান সাহেব, আশা করি ভালো আছেন। আমার বাবা গত মাসের 9 তারিখে মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনে মারা গেছেন। তার জীবনের অংশবিশেষ যা আপনি লিখেছেন তা আমাকে দিয়ে গেলে বাধিত হব। আপনি আপনার জনৈক বন্ধুর জন্য বাবার কাছে চাকরি চেয়েছিলেন, তিনি সেই ব্যবস্থা করে গেছেন। আশা করি ইতিমধ্যেই আপনার বন্ধু সে খবর জানেন। আপনি ভালো আছেন তো? বিনীতার চিত্রলেখা। অফিস গন্ধওয়ালা চিঠি। অফিস বস ডিকটেট করেছেন, পিএ ডিকটেশন নিয়ে চিঠি টাইপ করেছে। ফাইনাল কপি বস পড়েছেন, 2-1টা বানান ঠিক করে নাম সই করেছেন। চিঠি চলে গেছে ডিসপ্যাচ সেকশনে। চিঠিতে নাম্বার বসিয়ে ডিসপ্যাচ ক্লার্ক চিঠি পোস্ট করে দিয়েছে। চিঠিতে আন্তরিক অংশ হচ্ছে গোটা গোটা অক্ষরে বাংলায় লেখা, আপনি ভালো আছেন তো? এটাকেও আন্তরিক ধরার কোনো কারণ নেই। অফিসিয়াল চিঠিকে ব্যক্তিগত ফ্লেভার দেওয়ার এটা একটা টেকনিক। হাসান চিঠি পেয়েছে বিকেলে। সন্ধ্যা মিলাবার পরপরই ফাইল হাতে হিসামুদ্দিন সাহেবের বাড়ির গেটের সামনে উপস্থিত হল। গেটের 2জন দারোয়ানি তাকে খুব ভালো করে চেনে। তারপরও তারা এমনভাবে তাকিয়ে রইল যেন তারা তাকেই প্রথম দেখেছে। হাসান বলল, ম্যাডামের সঙ্গে দেখা করব, উনি আছেন না? দারোয়ানের একজন গম্ভীর গলায় বলল, ম্যাডাম বাড়িতে কারোর সঙ্গে দেখা করেন না, আপনি অফিসে যান। দারোয়ানরা দর্শন প্রার্থীদের আটকে দিতে পারলে খুশি হয়। হাসান লক্ষ্য করল দারোয়ান 2জনের মুখেই তৃপ্তির ভাব। উনি আমাকে ডেকে পাঠিয়েছেন, ভেতরে খবর দিয়ে দেখুন। ইন্টারকম তো আছে। আমাদের উপর অর্ডার আছে কাউকে ঢুকতে না দেয়ার। ও, আমার কাছে আপনার ম্যাডামের কিছু জরুরি কাগজপত্র ছিল। দারোয়ানদের একজন নিতান্ত অনিচ্ছায় ইন্টারকমের দিকে এগোচ্ছে। তার যেতে আসতে প্রচুর সময় লাগবে। হাসান সিগারেট ধরালো। সে অবাক হয়ে লক্ষ্য করল হিসামুদ্দিন সাহেবের সঙ্গে কথা বলার আগে আগে বুকের ওপর সে যেমন চাপ অনুভব করত, এখনও তাই করছে। আপনি যান, সিগারেট ফেলে দিয়ে যান। হাসান সিগারেট ফেলল। সিগারেট হাতে কাউকে ঢুকতে দেয়া যাবে না এমন নির্দেশ কি আছে? দারোয়ানরা ক্ষমতাবানদের যেমন সম্মান দেখাতে ভালোবাসে, ক্ষমতাহীনদের তেমনি অপমান করতেও ভালোবাসে। গেটের সামনে চিত্রলেখা দাঁড়িয়ে থাকলে সে নিশ্চয়ই বলতো না, সিগারেট ফেলে দিয়ে আসুন। হাসান বসার ঘরে চুপচাপ বসে আছে। কতক্ষণ হয়েছে? তার হাতে ঘড়ি নেই, বসার ঘরেও ঘড়ি নেই। সময় কতটা পার হয়েছে বোঝা যাচ্ছে না। মনে হয় অনেকক্ষণ হয়েছে। একা একা বসে থাকতে অদ্ভুত লাগছে। নীরব একটা বাড়ি, শব্দ নেই, হইচই নেই, টিভি চলছে না, কেউ হাঁটাহাঁটি করছে না। এরকম শব্দহীন ঘরে মানুষ বাস করে কি করে? বাড়িতে নানান রকম শব্দ হবে, শিশুরা চিৎকার করবে, দাপাদাপি করবে, তাদের হাসি এবং কান্নার শব্দ ক্ষণে ক্ষণে শোনা যাবে। সরি হাসান সাহেব, দেরি করে ফেলেছি। দেরিটা ইচ্ছাকৃত না। নিন, চা নিন। চিত্রলেখা নিজেই হাতে করে চায়ের কাপ এনেছে। তার এই ভদ্রতায় দীর্ঘ অপেক্ষা এবং গেটের সামনের অপমান ভুলে যাওয়া যায়। আপনি এসেছেন শোনার পর হট শাওয়ার নিতে বাথরুমে ঢুকেছিলাম। সারাদিন নানান জায়গায় ছোটাছুটি করেছি, গা ঘেমেছিল। একা একা নিশ্চয়ই খুব বোর হচ্ছিলেন। বোর হচ্ছিলাম না। বাবার মৃত্যু সংবাদ জানতেন? উনি যেদিন মারা যান আমি সেদিন এসেছিলাম। ওনার মৃত্যু সংবাদ পেয়ে আসিনি, এমনি এসেছিলাম। বাড়ির সামনে প্রচুর গাড়ি দেখলাম, খবর শুনলাম, তারপর ভাবলাম আমার তো কিছু করার নেই, চলে গিয়েছি। আপনি মানুষকে সান্ত্বনা দিতে পারেন না, তাই না? জি না। বাবা আপনাকে খুব পছন্দ করতেন। ওনাকে একবার শেষ দেখার ইচ্ছে আপনার হয়নি? না, জীবিত অবস্থায় তাকে দেখেছি, সেই স্মৃতি আমি রাখতে চাই। মৃত মুখের স্মৃতি রাখতে চাই না। এটা অবশ্য ভালোই বলেছেন। বাবার জীবনী লেখা কাগজগুলো কি এনেছেন? জি, এই ফাইলে সব গোছানো আছে। কিছু বানান ভুল থাকতে পারে,
বাংলা বানানে আমি সামান্য কাঁচা। ক পৃষ্ঠা আছে এখানে? 50 পৃষ্ঠার মতো। স্যার, যখন যা বলেছেন আমি লিখেছি, সাজাইনি। আপনি যদি বলেন তো সাজিয়ে দেব। চিত্রলেখা হাসছে। হাসান বুঝতে পারছে না মেয়েটার হাসির কারণ কি। বাবার মৃত্যু শোক এই মেয়ে সামলে উঠেছে। সামলে না উঠলেও তাকে দেখে বোঝার উপায় নেই যে তার জীবনের ওপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেছে। হাসান সাহেব। জি। এই লেখাগুলো আপনি আমার সামনে বসে কুটি কুটি করে ছিঁড়ুন। কি বললেন? চিত্রলেখা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, বাবা নিজেই আমাকে বলে গেছেন কাগজগুলো যেন ছিঁড়ে ফেলা হয়। আপনাকে যা বলা হয়েছে তা ঠিক না, ভুল বলা হয়েছে। উইশফুল থিঙ্কিংয়ের মতো উইশফুল পাস্ট বলে একটা ব্যাপার আছে। বাবা তাই করেছিলেন। ও আচ্ছা। তার বড় বোন পুষ্পের কথা আছে না, যিনি হঠাৎ মারা গেলেন? তিনি কিন্তু হঠাৎ মারা যাননি, বিষ খেয়েছিলেন। বিষ খাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। এই তরুণী মেয়েটিকে সংসার টিকিয়ে রাখার জন্যে কুৎসিত নোংরামের ভেতর দিয়ে যেতে হয়েছিল। বাবার উচিত ছিল তার নিজের সংগ্রামের কথা বলা। কি করে তিনি ধাপে ধাপে এত দূর উঠেছেন, এত শক্তি কোথায় পেলেন? বাবা যে স্কুলে পড়তেন সেই স্কুলের একজন শিক্ষক নজিবুর রহমান তাকে নানানভাবে সাহায্য করেছিলেন। তিনি নিজে দরিদ্র মানুষ হয়েও বাবাকে কলেজে পড়ার খরচ দিয়েছেন, ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছেন। এই অসাধারণ মানুষটির জন্য বাবা কিছুই করেননি। তিনি শেষ জীবনে খুব কষ্টে পড়েছিলেন। বাবা তাকে দেখতে পর্যন্ত যাননি। চিত্রলেখা একটু থামতেই হাসান বলল, এসব ব্যাপার বলতে আপনার বোধহয় খারাপ লাগছে। প্রসঙ্গটা থাক। আমার বলতে খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। আমার মনে হচ্ছে বাবাকে আমি একটু একটু বুঝতে পারছি। তার চরিত্রের একটা অদ্ভুত দিক কি জানেন? জীবনে বড় হবার জন্য তিনি যাদের সাহায্য নিয়েছেন, পরবর্তী সময়ে তাদের পুরোপুরি অগ্রাহ্য করেছেন। আবার কারো কারো প্রতি অকারণ মমতা পোষণ করেছেন। যেমন ধরুন, আপনি কারো কথায় বা কারো সুপারিশে বাবা কাউকে চাকরি দিয়েছেন বা চাকরি জোগাড় করেছেন, এমন নজির কিন্তু নেই। কিন্তু আপনার ব্যাপারে ভিন্ন ব্যবস্থা হলো। তাৎক্ষণিকভাবে বাবা সব ঠিকঠাক করলেন। আপনার বন্ধু নিশ্চয়ই খুব খুশি? জি, খুবই খুশি। উনি কি সিঙ্গাপুর চলে গিয়েছেন? জি। আপনার প্রতি নিশ্চয়ই তিনি খুব কৃতজ্ঞ। তার কৃতজ্ঞতা প্রকাশের ভঙ্গিটা কি ছিল একটু বলুন তো শুনি। তিনি কি করলেন? আপনাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন? ও আমার ভূমিকাটা জানে না, ওকে কিছু বলিনি। কিছুই বলেননি? জি না। বলেননি কেন? ইচ্ছে করেনি বলতে। চিত্রলেখা তাকিয়ে আছে, তার চোখে কৌতুক ঝিলমিল করছে। মনে হচ্ছে হাসানের এই ব্যাপারটায় সে খুব মজা পাচ্ছে। হাসান সাহেব। জি। লোকচরিত্র বোঝার ব্যাপারে বাবার ক্ষমতা ছিল অসীম। আমার ধারণা আপনাকে উনি ঠিকই বুঝেছিলেন। আপনি কি জানেন যে বাবা আপনার পেছনে স্পাই লাগিয়ে রেখেছিলেন? কি বললেন? চমকে উঠবেন না, এটাও বাবার পুরনো স্বভাব। কারো সম্পর্কে কিছু জানতে হলে তিনি লোক লাগিয়ে দিতেন। আপনার উপর বিরাট একটা ফাইল আছে। আপনি কোথায় যান, কি করেন, মোটামুটি সবই সেই ফাইলে আছে। হাসান হতভম্ব গলায় বলল, ও, তিতলি নামের একটা মেয়ের সঙ্গে আপনার খুব ভাব ছিল, তাই না? জি। উনাকে নিয়ে আপনি মাঝে মাঝে বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরতেন। এইসবও কি ফাইলে আছে? জি। আপনার এক ভাই রকিব সম্পর্কেও অনেক কিছু আছে। কি আছে? থাক, আপনার না জানলেও চলবে। আপনি বরং তিতলির কথা বলুন। ওনার সঙ্গে কি আপনার দেখা হয়? জি না। দেখা করতে ইচ্ছে করে না? না। ভুল কথা বলছেন কেন? আপনি তো মাঝে মাঝেই তিতলিদের বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন। ফাইলে লেখা? হ্যাঁ। ভুল লেখা? জি না, ভুল লেখা না। আপনি তো এখনো বুড়িগঙ্গায় নৌকায় চড়ে একা একা ঘোরেন, তাই না? জি।
আপনার কি মনে হয় না আপনার কর্মকাণ্ড অস্বাভাবিক? হতে পারে। আপনার সঙ্গে অনেকক্ষণ বকবক করলাম, কিছু মনে করবেন না। আসলে কথা বলার কেউ নেই তো, বাবার সব দায়িত্ব এসে পড়েছে আমার হাতে, সামাল দিতে পারছি না। আপনার মতো একটা জীবন আমার হলে মন্দ হতো না। কাজকর্ম নেই, ঘুরে বেড়ানো, হারিয়ে যাওয়া প্রেমিকের বাসার সামনে হাঁটাহাঁটি, বিষণ্ণ মনে বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণ। চিত্রলেখা কিশোরীদের মতো হাসছে। হঠাৎ হাসি থামিয়ে বলল, সরি, ঠাট্টা করলেও কিছু মনে করবেন না। হাসান বলল, আজ উঠি? আচ্ছা, ভালো কথা। হাসান সাহেব, আপনার সঙ্গে কথা বলার জন্য বাবা আপনাকে ঘন্টা হিসেবে টাকা দিতেন না? জি। আমি আপনাকে দেব, মাঝে মাঝে এসে আমার বকবকানি শুনে যাবেন। হাসান কিছু বলল না। চিত্রলেখা বলল, এখান থেকে আপনি কোথায় যাবেন? বুঝতে পারছি না। সুমিদের বাসায় যেতে পারি। আপনার ছাত্রী? জি। চিত্রলেখা হাসতে হাসতে বলল, সে তো এখন আপনার ছাত্রী না, এক সময় ছিল। আচ্ছা যান, শুধু শুধু আপনাকে দেরি করিয়ে দিচ্ছি। আসুন, আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দিই। চিত্রলেখা হাসানের সঙ্গে নিঃশব্দে হাঁটছে। দারোয়ান দুজন চট করে দাঁড়িয়ে মিলিটারি কায়দায় স্যালুট দিল। হাসান বলল, যাই। চিত্রলেখা জবাব দিল না। তার বাবা হিসামুদ্দিন সাহেব এই ছেলেটিকে এত পছন্দ কেন করতেন তা সে বোঝার চেষ্টা করছে। হিসামুদ্দিন সাহেব হাসানের ফাইল এত যত্ন করে কেন তৈরি করেছেন? তার মাথায় অন্য কোনো পরিকল্পনা কি ছিল? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাব যাব, আজ একাদশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।